এইচএসসি 27 ব্যাচের অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, প্লাস হচ্ছে অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা এই মাসে 15 তারিখ কিংবা হচ্ছে লাস্টের দিকে। সো এখন তোমরা সবচেয়ে বেশি ভীত, টু বি অনেস্ট তোমরা সবচেয়ে বেশি ভীত, প্লাস হচ্ছে তোমরা পড়াশোনা নিয়ে অনেক বেশি হতাশ, প্লাস হচ্ছে তোমাদের অনেকেরই সিলেবাস কমপ্লিটই হয় নাই, অনেকে হয়তো বা পাস করবা কিনা এটাও তোমরা জানো না। সো এর মাঝখানে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমি বলতেছি যে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি যদি টার্গেট হয়ে থাকে তোমাদের 27 ব্যাচের, তাহলে তোমরা আসলে কী করবা। তাহলে ব্যাপারটা কেমন যেন একটু বেখাপ্পা হয়ে গেছে না? বাট ফ্যাক্ট হচ্ছে কি, ইট ইজ হোয়াট ইট ইজ। মানে তোমাদের মধ্যে অনেকেই আসো যারা হতাশ, প্লাস অনেকেই আসো যারা কনফিডেন্ট, যাদের এখনও মনে হচ্ছে যে না আসলে আমার বুয়েট মেডিকেল বা ঢাকা ভার্সিটি হবে। তাহলে ভাই আমাকে একটু বলে দেন যে আসলে কীভাবে প্রিপারেশন নিব, কিংবা আপনি আমাকে একটা গাইডলাইন দিয়ে দেন, যে গাইডলাইনটা যদি আমি ফলো করি কিংবা ওই গাইডলাইনের টপিকগুলো যদি আমি দেখি, তাহলে যদি ওটা আমার সাথে মিলে যায়, তার মানে আমরা বলতে পারবো যে না আসলে আমি আসলে বুয়েট মেডিকেল বা ঢাকা ভার্সিটির জন্য আসলে যোগ্য। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত। এর পাশাপাশি তোমাদের অবশ্যই মানে এটা তো পাস করতে হবে, এর চেয়ে বড় জিনিস হচ্ছে কি তোমার বলো তো বুয়েট মেডিকেল বা ঢাকা ভার্সিটি ক্র্যাক করা। সো এখন এটা তুমি দুটাকে কীভাবে সামঞ্জস্য করবা, লাস্ট ধরো হয়তো বা তোমার হাতে হয়তো বা 10 দিন বা 15 দিন সময় আছে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে ওই ক্ষেত্রে তুমি সিলেবাস কীভাবে শেষ করবা, প্লাস এর পরবর্তীতে কোন কোন জিনিস তুমি মাথায় রাখবে। ঠিক আছে, সো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে যে আমরা বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটির কথা বলছি না, তিনটার প্রিপারেশন কিন্তু তিন রকম। তিনটার প্রিপারেশন কিন্তু তিন রকম। তিনটার যদি আমি স্টুডেন্ট কোয়ালিটি বলি বা স্টুডেন্ট আসলে মানে বলা যায় যে ক্যাপাবিলিটি বলি, তাহলে তিনটা কিন্তু ডিফারেন্ট। সো সবার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট ফিক্সড করা। যেমন আমরা যদি বলি প্রথমেই বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টের টার্গেট থাকে সে বুয়েটিয়ান হবে, ঠিক না? মানে যদি না এমন থাকে যে না আসলে সে একদম মেডিকেল বা ডাক্তারই হবে, তাহলে দেখা যাচ্ছে সবার আগেই সবার টার্গেট থাকে, মেজরিটির ক্ষেত্রে হচ্ছে বুয়েট থাকে। এরপরে প্রথম মানে বুয়েটিয়ানই হবে। এর পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে তার আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিছু পারতেছে না, হয়তোবা একটু চেষ্টা করলে হয়তো বা সে মানে এগুলো একটু পারবে, বাকি সব কিছু মিলে হয়তো বা সে কোনো একটা ভার্সিটিতে চান্স পেতে পারবে। এরপরে তার টার্গেট হয়ে যায় ঢাবি। ঠিক আছে, এর পরবর্তীতে আবার যারা একটু মেডিকেলটা একটু ডিফারেন্ট, কারণ মেডিকেলটা আসলে প্যাশনের উপর ডিপেন্ড করে, কিংবা বায়োলজি অনেকের ভালো লাগে এইটার উপর ডিপেন্ড করে। সো যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে আমাদের পুরা ইয়ার ওয়াইজ বা আমরা যদি এইচএসসি কলেজ লাইফ চিন্তা করি, তাহলে কলেজ লাইফ ওয়াইজ কিন্তু আসলে জিনিসগুলো আসলে ডিফার করে। ঠিক আছে, যেহেতু ডিফার করে, এই জিনিসগুলো আমরা ডিফার করতে দিব না। আমরা কি করব, আমরা এখনই ডিসাইড করে ফেলবো যে আসলে আমার টার্গেটটা কি, আমার কি বুয়েটিয়ান হওয়ার যোগ্যতা আছে, নাকি আসলে আমি যে কোনো একটা ভার্সিটি হইলো, নাকি আমার ঢাবিয়ান হবো, নাকি আসলে আমি মেডিকেলেই যাবো। ঠিক আছে, আমার আসলে প্যাশন হয়তো বা যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে ইস্তিয়াক। ও হচ্ছে নর্ডেম কলেজে ছিল, প্লাস হচ্ছে মোটামুটি আমরা একই রুমে ছিলাম। সো ও দেখা যায় তো যে মানে আমাদের এইচএসসির আগ পর্যন্ত, যদি আমরা করোনার কারণে এইচএসসি দিই নাই, সো এইচএসসির আগ পর্যন্ত দেখতাম যে মোটামুটি আসলে সে মানে বুয়েটে পড়বে মোটামুটি এরকম একটা প্রিপারেশন নিছিল। বাট করোনাতে এমন হয়েছে যে ওর কাছে মনে হয়েছে যে না আসলে তার আসলে ওই ইয়াটা নাই, মানে ওই কী বলবো ক্যালিভার বা ওই মানে কী বলবো মানে ওইটা প্রিপারেশন নিতে পারতেছে না। তো ওইটার কারণে তার মনে হয়েছে সে বুয়েটে চান্স পাবে না, বা বুয়েটে পড়ার মতো আসলে তোর ওই যোগ্যতা নাই। এটা বলতে মানে একটু খারাপ লাগলো, বাট ব্যাপারটা হচ্ছে এটা, সে আমাকে এটাই বলছে। সো এর পরবর্তীতে দেখা গেছে সে হচ্ছে মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করে দিছে। ঠিক আছে, এখন তার মেডিকেলের প্রতিও প্যাশন ছিল না, তার আসলে বুয়েটের প্রতিও প্যাশন ছিল না। তার বলা যায় যে সে আসলে নিজের সিচুয়েশনটা বুঝে সে ওইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছে। সে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর মোটামুটি একটা ভালো এখন মেডিকেলে একটা চান্স পাইছে, প্লাস এখন হচ্ছে মোটামুটি আসলে মনে হয় গ্র্যাজুয়েশনও প্রায় শেষের দিকে আর কি। তো যাই বলতেছি না কেন, যে তোমার প্রথমে যেটা টার্গেট করা উচিত সেটা হচ্ছে তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা। ঠিক আছে, এটা একটু ফিক্সড করো। এখন তোমার তো সিনারি তো তুমি জানো। এরপরে যেটা করবা সেটা হচ্ছে তোমাদের নিজেদের বর্তমান অবস্থা তুমি চিন্তা করো। প্রথমে তুমি টার্গেট করলা তোমার বুয়েটিয়ান হওয়ার যোগ্যতা আছে, এরপরে তুমি চিন্তা করবে যে আসলে তোমার বর্তমান অবস্থা কি। সো বর্তমান অবস্থার জন্য কি করবা, তুমি দেখার চেষ্টা করবা যে তোমার আসলে কোন কোন সিলেবাসগুলো কমপ্লিট হয়েছে, সিলেবাসে কোন কোন পার্টগুলো কমপ্লিট হয়েছে। আমি ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে বলে রাখি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি প্রথম 7টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে তুমি একটা ভালো পজিশনে আসো। অ্যাটলিস্ট 7টা প্রথম 7টা। যদি তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে হচ্ছে 3টা বড় যে 3টা চ্যাপ্টার আছে, মাঝে যে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ে ফেলো, তাহলে তুমি ভালো একটা পজিশন আসো। ম্যাথের ক্ষেত্রে তুমি যদি 6টা বা 7টা চ্যাপ্টার যদি কমপ্লিট করে ফেলো, তাহলে তুমি একটা ভালো পজিশনে আসো। এখন শেষ করাই কি ইম্পর্টেন্ট? না, শেষ করা ইম্পর্টেন্ট না, তুমি ভালো করে শেষ করা ইম্পর্টেন্ট। ভালো করে শেষ করার জন্য কি করতে হবে, তুমি যা প্রশ্ন মানে যা মানে থিওরি পড়ছো, ওই থিওরিগুলো অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য তুমি টেস্ট পেপার সলভ করতে পারো, কিংবা কোনো জায়গায় পরীক্ষা দিতে পারো, বা ইয়ার ফাইনাল পরীক্ষা তো আসতেছে, ইয়ার ফাইনাল পরীক্ষা তুমি আসলে দেখতে পারো যে আসলে তোমার প্রিপারেশনটা কেমন। সো এটা যদি করে ফেলো, তাহলে মোটামুটি তুমি একটা ভালো করে অ্যানালাইসিস করে ফেলছো। বলা যায় যে তুমি যদি পুরো সবগুলো সিলেবাসের 60 থেকে 70% কমপ্লিট করে ফেলো, তাহলে বলা যায় যে তুমি একটা ভালো ট্র্যাকে আসো। এর চেয়ে কম হলে বলবা যে না আসলে তোমার আসলে এই যে টার্গেটটা আছে না, এটা একটু রিভাইজ করা উচিত। কি করা উচিত? রিভাইজ করা উচিত। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাসই হচ্ছে আমাদের মেইন। আমরা
আমি এটা অনেকবার বলি যে আমরা মানে আমরা স্যাররা কিংবা বলা যায় যে আমরা এডটেকের মানুষজনরা কিংবা আমরা যারা পড়াই আর কি, তারা নিজেরাই আসলে একটা জিনিস মানে একটা হাইপ ক্রিয়েট করে রাখছি যে না অ্যাডমিশনে হয়তো আমরা অনেক কিছু কঠিন জিনিস পড়াইতে হয় বা অ্যাডমিশনের জিনিসপাতি মনে হয় অনেক কঠিন, বাট টু বি অনেস্ট এইচএসসির পড়াশোনা আর অ্যাডমিশনের পড়াশোনার মধ্যে তেমন কোনো তফাৎ নাই, তেমন কোনো তফাৎ নাই। ইভেন 80 থেকে 90% সেম। অ্যাডমিশনে গেলে হয়তো বা কিছু জিনিস তোমার হ্যান্ড ক্যালকুলেশনের জন্য, তারপর কিছু জিনিস শর্ট ট্রিক্স কিছু টাইম কমানোর জন্য এইসব জিনিস লাগতে পারে, বাট নর্মালি তুমি যদি এইচএসসি পড়াশোনা করো না, ওইটা দিয়ে তুমি অ্যাডমিশনের সব জায়গায় তুমি চান্স পাইতে পারবা। এইটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। জাস্ট দেখবা যে অনেক ক্ষেত্রে দেখবা যে কোনো একটা টপিক থেকে এইচএসসিতে অনেক কঠিন কোশ্চেন আসে, বাট অ্যাডমিশনে ওইখান থেকে কোশ্চেন আসে না বললেই চলে, বা আসলে অনেক সহজ কোশ্চেন আসে। সো এইচএসসিতে এখন যে স্ট্যান্ডার্ড কোশ্চেন করা শুরু করছে, দেখা যাচ্ছে এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, একটু মাথায় রাখবা। আর আমরা যদি সাপোজ বুয়েটের কথা চিন্তা করি না কেন, বুয়েটে আমাদের এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত লাগে বলো তো? 90% প্লাস লাগতেছে। যেহেতু প্লাস লাগতেছে 90%, তার মানে তোমার এইচএসসির যে জিনিসটা আছে বা এইচএসসি যে প্রিপারেশনটা আছে সেটা আগে সলিড যদি থাকে, তাহলে তোমার তো আগে বুয়েটে বসা যোগ্যতা থাকতে হবে, তাই না? যোগ্যতা থাকার পরেই তো তুমি বুয়েটে পরীক্ষা দিবা। সো সবার আগে যোগ্যতার জন্য কী করবা? এইচএসসিকে একদম মেইন বেস ধরবা, এইচএসসির প্রিপারেশন নিবা। এরপরে এটা যদি তুমি 80 বা 90% তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারো, 80 বা 90% যদি প্রিপারেশন ভালো করে নিতে পারো, এরপরে তোমার অ্যাডমিশনটা খুব একটা প্যারাই হবে না। এখন এইটার মাঝখানে তুমি যদি চাও যে না ভাই আমি আসলে মোটামুটি আসলে আমার প্রিপারেশন ভালোই আছে, বা এটা যেটা বললাম যে 60 বা 70% কমপ্লিট করা আছে, এর পাশাপাশি তুমি কোশ্চেন ব্যাংক একটু সলভ করতে পারো। কোশ্চেন ব্যাংক যদি সলভ করে রাখো, তাহলে তোমার জন্য জিনিসটা হচ্ছে আগায় থাকবে। কারণ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এইচএসসি পরে অ্যাডমিশনের জন্য খুব একটা টাইম পাওয়া যায় না বললেই চলে। আর আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী বলছে যে প্রায় এখন যতটা কমানো সম্ভব ততটা কমানোর চেষ্টা করবে, একদম রেজাল্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে ভর্তি পরীক্ষার যে ডেটগুলো আছে সেগুলো দেওয়া শুরু করে দিবে। সেই জন্য এখন থেকে একটু কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে আমাদের ব্যাকলগ জমতে দেওয়া যাবে না। দেখো ব্যাকলগের কথা যদি আমরা চিন্তা করি, সাপোজ হচ্ছে একটা চ্যাপ্টার যদি আমি বাদ রাখি, সাপোজ কোনো একটা কোর্সের সাথে আমি আসি, ধরো কোনো একটা লাইভ কোর্সের সাথে আসি, কিংবা কোনো একটা অফলাইন ব্যাচে আমি ভর্তি আসি, দেখা যাচ্ছে যে কোনো এক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম, ওই এক সপ্তাহ পড়াটা আমি বা ওই এক সপ্তাহ যে পড়া যেটা আছে বা চ্যাপ্টার যেটা আছে সেটা আমি বাদ রেখে গেছি। ওই চ্যাপ্টারটা যখন আমি বাদ রেখে গেছি, দেখবা যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে না, ওগুলো আমার পড়তে খুব একটা ভালো লাগবে না, কিংবা এটার সাথে যদি রিলেটেড থাকে, তাহলে এই জিনিসটা আসলে কী করবে না, আমার আসলে দেখা যাচ্ছে বেসিকটা আসলে দুর্বল করে দিবে। সো যেটা করবা, যখনই কোনো একটা স্যারের কাছে পড়তে যাচ্ছ, তখনই মাথায় রাখবা যে জিনিসটা তোমার ব্যাকলগ মানে বাকি যেটা আছে, ওই বাকি পার্টটুকু তুমি বাসায় বসে আলাদা আলাদা করে পড়বা, আর স্যারের সাথে তুমি পড়া শুরু করে দেবা। এমন যাতে না হয় যে না আসলে ওই ব্যাকলগটা তুমি আসলে কমপ্লিট করতে গিয়ে মানে বাসায় বসে কমপ্লিট করবা, এরপরে স্যারের কাছে জয়েন করবা, এমন করতে যাও না। স্যারের যে চ্যাপ্টারটা পড়াচ্ছে ওই চ্যাপ্টারে তুমি ঢুকে যাবা, এরপরে তুমি বাসায় বসে আসলে কী করবা, ব্যাকলগ যেটা আসলে বাকি আছে ওটা তুমি মানে শেষ করতে থাকবা। ঠিক আছে, এটুকু মাথায় রাখবা। এরপরে হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে, তোমার বায়োলজির ক্ষেত্রে কনসেপ্ট স্ট্রং রাখতে হবে। ঠিক আছে, এইটা আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না। তুমি তো জিনিসগুলো তো বুঝতেই পারতেছো যে এখন যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তুমি আসলে মোটামুটি আসলে বেসিক যেটা আছে বা আসলে আমাদের যে কনসেপ্টগুলো আছে, কনসেপ্ট ওয়াইজ যদি তুমি চিন্তা না করো, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছ যে ইয়ার ফাইনালে তোমার আসলে কত কিছু বাকি আছে। ইয়ার ফাইনালে তুমি আসলে দেখতে পাবা যে কোশ্চেনই সলভ করতে পারতেছো না, তোমার তুমি সব কিছু জানো একদম ফর্মুলা জানো, বাট ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করবা সেটাই তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডেইলি প্রবলেম সলভিং করা। তুমি প্রতিদিন মাথা রাখবা যে প্রতিদিন একটা টাইম রাখবা যেখানে তুমি কী করবা জানো, এক্সাম দিবা। কী করবা? এক্সাম দিবা। এক্সাম কীভাবে দিবা? একদম টাইম ধরে এক্সাম দিবা। এবং কোথাও যদি এমন হয় যে না ডেইলি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, কিংবা যেমন আমাদের কিউজি টেস্টে ডেইলি এক্সাম দেওয়া যায়, তারপর এমন যদি হয় যে না ধরো কোনো একটা কোচিং সেন্টারে ডেইলি এক্সাম নেয়, এখন ছোটোখাটো কোচিং সেন্টার হোক, তারপরে তুমি এখানে ভর্তি হয়ে যায় রেগুলার একটা এক্সাম দেওয়ার মতো একটা সিস্টেম তুমি একটা নিজেকে মানে সিস্টেমে তুমি ঢুকাই ফেলবা। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর এর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি, ধরো তোমাদের একাডেমিকের জন্য যা দরকার তা কিন্তু আমাদের এইচ কোর্সের সবগুলা মানে এইচ কোর্সের কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। যেমন তোমাদের মধ্যে অনেকেই চাও যে এখন থেকেই কোশ্চেন ব্যাংকটা 60 থেকে বা 70% তোমরা কমপ্লিট করে ফেলতে চাও আর কি। সো এটার জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্স কিন্তু অলরেডি কিন্তু অন আছে, যেটা আসলে আমাদের 0 to বুয়েটিয়ান 2.0, যেখানে দেখতে পাচ্ছ প্রায় 790 জনের মতো মানুষ এনরোল আছে। সো এখানে আমরা কী করি বলতো, খুব সিম্পলি তোমাদের যেই এইচএসসি পড়াশোনার সাথে অ্যালাইন করে আমাদের কোশ্চেন ব্যাংকের যে জিনিসগুলো আছে এগুলো আমরা তোমাদেরকে একটু পড়াই দিই। সো এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে বলা যায় যে তোমরা আসলে অনেকের থেকেই অনেকটুকু আগেই থাকবে। এর পাশাপাশি তোমাদের অনেকের থাকে যে ভাই আসলে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো পড়ি, বাট ওইগুলো আসলে আমরা আসলে কোশ্চেন সলভ করতে পারি না, বা আসলে যে ম্যাথমেটিক্যাল যে পার্টটুকু আছে এটা আমরা সলভ করতে পারি না। সো এটার জন্য কিন্তু আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স আছে, যেটাতে আসলে আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞান, গাণিতিক রসায়ন আর আমাদের কেতাবের কোর্সটা কিন্তু আসলে এখানে
ক্লাসগুলো দেওয়া আছে, এখানে তুমি জাস্ট সিম্পলি তুমি জাস্ট বেসিকটা তোমার যদি পড়া থাকে তাহলে জাস্ট হচ্ছে ম্যাথ সলভিংয়ের পার্টটুকু এখানে তুমি হেল্প পাবা। এখানে সকল টাইপের ম্যাথ তোমাকে আসলে খুব সিম্পল করে তোমাকে করে দেওয়া আছে। এরপরে তোমরা যারা শুধুমাত্র কেতাব সলভ করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের কেতাবুদ্দিনের ম্যাথ সলভিং কোর্স আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো কমেন্টের ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবা যে ডেমো ক্লাসগুলো একটু করবা। ডেমো ক্লাসগুলো যদি করে তোমার যদি মনে হয় ভালো লাগে, যদি মনে হয় যে না এটা আসলে আমার জন্য একটু হলেও বেনিফিটেড হবে, তাহলে দেখবা যে মানে কিনে ফেলবা, ঠিক আছে? কিনে ফেলবা। আসলে কোর্স মানে কিনলে যে খুব একটা ক্ষতি হয় এমন কিছু না। যাই হোক, হোয়াট এভার। সো এরপরে আমরা যদি চিন্তা করি আমাদের কাছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের শর্ট নোটস তৈরি করা। শর্ট নোটসের ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এতদিন তো যে একাডেমিক ক্লাসগুলো করতেছো এগুলো তো বুঝতে পারতেছো যে নোট করতে হবে, ঠিক না? কারণ আমাদের এত হিউজ সিলেবাস। তুমি যদি মনে করো যে না পরীক্ষার আগের দিন রাতে তুমি পুরো বই কমপ্লিট করতে পারবা, পুরো বই দেখে দেখে চলে যেতে পারবা, এটা আসলে সম্ভব না। তোমাকে যেটা করতে হবে নোট করতে হবে, ঠিক আছে? এখন নোট করার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, নোটটাকে আরও যতটা শর্ট করা যায়, নোটটাকে যতটা কি শর্ট করা যায়। প্রথমে যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো, যেমন সাপোজ গতিবিদ্যা পড়ছো, গতিবিদ্যার ক্ষেত্রে একটা একদম ডিটেলস ক্লাস করছো, ডিটেলস ক্লাস করে দেখা যাচ্ছে 10 পেজ বা 20 পেজের একটা নোট করছো। হ্যাঁ, 10 পেজ বা 20 পেজ একটা চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার তুমি পরীক্ষার আগে রিভিশন কেমনে দিবা? সো এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই পার্টটুকু তোমাদের বইতে দেওয়া আছে ওই পার্টটুকু তুমি বাদ দিবা। ওই পার্টটুকু বাদ দিয়ে মোটামুটি একটা ছোটোখাটো একটা নোট তৈরি করবা, যেখানে মেইনলি থাকবে ফর্মুলার আসলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কনসেপ্ট বা কোন কাজে লাগতেছে ওইটা এখানে থাকবে, ঠিক আছে? সো এইভাবে কী করবা, নোটগুলো একটু তৈরি করতে থাকবা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মোবাইল ইউজার্স কন্ট্রোল, ঠিক আছে? কী করতে হবে, ডিস্ট্রাকশন যেটা আছে বা মোবাইল এডিকশন কমাইতে হবে। এখন দেখো, মোবাইল এডিকশন কমানোর ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি চাইলেও আসলে মোবাইল ছাড়া আসলে থাকতে পারবা না, এডিকশন তুমি কমাইতে পারবা না। বাট ফ্যাক্ট মানে এডিকশন মানে দূরে থাকতে পারবা না। তোমার যদি মনে হয় যে না আসলে তুমি আসলে ফেসবুক থেকে দূরে চলে যাবা, তারপর হচ্ছে অনলাইন জগৎ থেকে দূরে চলে যাবা, তাহলে ভাই তুমি আসলে কোথাও টিকতে পারবা না। তুমি একদম আতেল স্টুডেন্ট হইতে পারবা, বাট এই আতেল স্টুডেন্ট দেখবা যে বেশিরভাগ জায়গায় কোথাও ভালো কিছু করতে পারবে না লাইফে। এখন লাইফে অনেকে ভালো করতেছে কীভাবে, এআই ইউজ করতে হয়, তারপর বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে হয়, এই যে হাবিজাবি ইউজ করতে হয় না, এগুলোর জন্য তোমাকে অনলাইনে থাকতেই হবে। বাট যেটা হচ্ছে কি, অনলাইনে যে আসো না, এই অনলাইনে যে ইউজেসটা আছে না, এটা কোথায় করতেছো, যাতে বেস্ট জায়গায় তুমি যদি ফেসবুকও চালাও বা ইউটিউবও চালাও, ইউটিউবে কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতেছো, কোন জায়গায় টাইমটা ওয়েস্ট করতেছো, সেটা ইম্পর্টেন্ট। যদি তুমি আসলে কোনো একটা ধরো গাইডলাইনেও আসলে ওয়েস্ট করা উচিত না, তুমি গাইডলাইন দেখতেছো, দেখে আসলে পড়তে যাবা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যাই বলতেছি, ধরো ইউটিউবে দেখতেছো বা ইউটিউবে তুমি ফ্রি ক্লাসগুলো দেখতেছো বা ইউটিউবের যে ক্লাসগুলো আছে ওইগুলো দেখতেছো, তাহলে তো এটা আসলে আমাদের ডিস্ট্রাকশন না বা এটা তো আমাদের মানে ক্ষতির কারণ না। বাট মাথায় রাখবা যে আমাদের ডিস্ট্রাকশন হবেই, ফেসবুক আমরা চালাবোই, বাট যত কম চালানো, যত কম রিলস দেখা যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিদিন একটু নোট করবা যে আমি কয় ঘন্টা রিলস দেখতেছি। সো ওই কয় ঘন্টা রিলস যেটা দেখতেছি সেটা যতটা কমানো যায় সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা সাজেশানে আমাদের যেসব জিনিসপাতি আসে ওইগুলোই কিন্তু আসলে আমরা দেখি, ঠিক না? সাজেশানে যেসব জিনিসপাতি আসে, যেমন সাপোজ আমি চিন্তা করলাম, আমি ঢুকে দেখলাম যে আমি কোনো একটা ফানি জিনিসপাতি দেখতেছি, ফানি জিনিসপাতি সামনে হচ্ছে ভেসে আসছে ইউটিউবে। প্রথমে খুলবা ইউটিউবটা আসলে কী করবা, ক্লিক করে দেখবা যে তোমার এখানে কী আসতেছে। যদি দেখো যে এখানে পড়াশোনার জিনিসপাতি আসতেছে তাহলে তুমি আসলে ভালো ট্র্যাকে আসো। যদি মনে হয় যে ফানির জিনিসপাতি আসতেছে তাহলে কী করবা, এগুলো আসলে রিমুভ করার চেষ্টা করবা, নট ইন্টারেস্টেড দেওয়ার চেষ্টা করবা। এরপরে কী করবা, ইউটিউবে সার্চ দিতে থাকবা এডুকেশনাল জিনিসপাতি, দেখবা যে তখনই জিনিসটাকে তোমার কী আসবে, ইউটিউবে তুমি টাইম ওয়েস্ট করলেও ভালো জিনিসে ওয়েস্ট করতেছো, ঠিক আছে? এটা একটু করার চেষ্টা করবা। এরপরে সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি হচ্ছে এটার উপর মেইন। মানে তুমি ধরো একদিন অনেক বেশি পড়ে ফেললা, তারপর হচ্ছে জাস্ট এক মাস কোনো মানে এক সপ্তাহ কিছুই পড়লা না, এটা করা যাবে না। প্রতিদিন অ্যাটলিস্ট এনশিওর করবা, তুমি 10-12 ঘন্টা নাই পড়ো না কেন, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা যাতে তুমি পড়ো, এটা তুমি এনশিওর করার চেষ্টা করো, ঠিক আছে? এটার জন্য তুমি হয়তো তোমার আব্বু আম্মুকে বলতে পারো, বলতে পারো, যেমন আমি এমন করতাম, যেমন মোবাইলের ইউজেসটা কমানোর জন্য আমি কী করতাম, আব্বু আম্মুকে আসলে মোবাইলটা দিয়ে আসতাম, বলতাম যে এই 2 ঘন্টা বা এই 3 ঘন্টা আমি মোবাইলটা চাইলেও, আমি মরে গেলেও তুমি আমার মোবাইলটা দিবা, মরে গেলে মোবাইল দিয়ে লাভ কি? যদি যাই হোক, মানে যে এভাবে বলতাম আর কি, যে আসলে আমাকে মোবাইল দিবা না, আমি এই কত ঘন্টা পড়বো, তুমি অ্যাটলিস্ট এসে এনশিওর করবা যে আসলে মোবাইলটা যাতে আমি না ইউজ করি, ঠিক আছে? এই তো লাস্টে হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য আসলে আমাদের ফাউন্ডেশন বিল্ড করা। এটা আমি আগেও বলছি যে অ্যাডমিশনের জন্য ফাউন্ডেশন বিল্ড করার জন্য শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা দেখলেই হচ্ছে, আর এইচএসসি পড়াশোনা পড়লেই হচ্ছে, ঠিক আছে? অনেকে এইচএসসি পড়াশোনা এত ভালো করে পড়ে, কিংবা এইচএসসি পড়াশোনার বেসিকটা এত ভালো করে পড়ে যে তখন আসলে অ্যাডমিশনের জিনিসপাতিও লাগে না, বাট তারপরে অ্যাডমিশনের জিনিসপাতিগুলো দেখে রাখা ভালো আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো মোটামুটি আমি এখানে 10টা টপিক নিয়ে আলোচনা করছি। এই 10টা টপিক যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি দেখতে পাবে যে তুমি আসলে বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটির জন্য এমনি অনেক আগে থাকবা। এই হচ্ছে কথা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।